আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ সাংখ্যিক বিশ্লেষণ। আচ্ছা, আমি তুহিন প্রকাশনীর বইটা নিলাম। তুহিন প্রকাশনীর বই থেকে আমি আলোচনা করব। আসলে কোনো প্রকাশনিক বই থেকে আলোচনা না, বিষয়টা হচ্ছে আমি ম্যাথমেটিক্যাল আলোচনা করব যতটুকু পারি ইনশাল্লাহ। তো আমি তুহিন প্রকাশনিক বইটা ফলো করছি, এটা আমি আপনাদের অবগত করলাম। আচ্ছা, এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের প্রথম চ্যাপ্টার মানে সমীকরণ, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। এই যে বইটা তুহিন প্রকাশনের এই বইটা, এটা আমারটা হচ্ছে সর্বশেষ, যদি বলি সর্বশেষ ষষ্ঠ সংস্করণ 2025। এটা যদিও এটা বলার দরকার নাই, তারপরে বললাম। তাহলে আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান। তো এইখানে আমাদের যা কিছু লাগবে, বিশেষ কিছু আলোচনা, যেমন হচ্ছে সংখ্যাতত্ত্ব, বীজগণিত, সাংখ্যিক, এই তথ্যগুলা সবগুলা হচ্ছে গণিতের একটা শাখা। তো একটা সময় এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসকে গণিতের শাখা হিসাবে খুব বেশি একটা গুরুত্ব দেওয়া হতো না। তো আস্তে আস্তে সেটা 19 শতকের পর থেকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, তো সবকিছু এই সব আলোচনা আমি এখন করবো না, কারণ এইগুলা প্রাথমিক আলোচনা, শুধুমাত্র জানার জন্য, পরীক্ষায় তেমন আসে না। কিন্তু তারপরেও একটা চ্যাপ্টার পড়ানোর শুরুতে বেসিক কিছু জ্ঞান থাকা লাগে। আর একটা কথা আমি মাঝখানে আজকে বলি, বেসিক কিছু জ্ঞান বলতে আমরা সচরাচর যেটা বুঝি সেটা হচ্ছে একটা অঙ্ক ভালোভাবে বোঝা, বিস্তারিত বোঝা, এটা হচ্ছে বেসিক আলোচনা। আসলে এটা বেসিক আলোচনা না। বেসিক আলোচনা হচ্ছে এটা, যেটা একটা বইয়ের সূচিপত্র একেবারে সবটা, এটা হচ্ছে বেসিক আলোচনা। যেমন আমি যদি নবম দশমের গণিত বই থেকে বলি যে নবমের গণিত বইয়ে 17টা চ্যাপ্টার আছে, তাহলে একটা বইয়ে যতগুলো চ্যাপ্টার থাকে সবগুলো চ্যাপ্টার পড়তে হয় না A+ পাওয়ার জন্য বা ফুল মার্কস পাওয়ার জন্য। বিশেষ কিছু চ্যাপ্টার থেকে একেবারে প্রশ্ন আসবে, এটা শিওর, সাজেশন হিসাবে দেওয়া হয়। তো ফুল অ্যান্সার করতে গেলে সবগুলো চ্যাপ্টার পড়তে হয় না। তো আমরা যদি সিলেবাস কমপ্লিট করি, এটাকে বেসিক আলোচনা বলে না, হয়তোবা যেগুলা পড়বো সেইগুলার বেসিক শুধু, এবং সেইগুলা ভালোভাবে পড়বো, খুঁটিনাটি আলোচনা করে একদম যতটুকু পারা যায়। আর ওই বইটা যদি সূচিপত্রে যা আছে সবকিছু একেবারে শেষ করা হয়, সেটা হচ্ছে তার বেসিক আলোচনা। ঠিক তেমনি সবগুলা চ্যাপ্টারেরই সূচিপত্রে যা আছে অথবা অধ্যায় ভিত্তিক জ্ঞান বা অধ্যায় ভিত্তিক সবগুলা যা আছে, সেই আলোচনাগুলাই হচ্ছে তার বেসিক আলোচনা। আচ্ছা, এখন আমরা সবগুলো আলোচনাতে করবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আজকে যা পড়াবো বা যা আলোচনা করবো সেগুলো আমি বোর্ডে লিখে রাখছি। হ্যাঁ, এখন বোর্ডে লিখে রাখছি, এটার একটা প্রশ্ন হতে পারে যে কেন আগে বোর্ডে লিখে রাখছি। কারণ যারা বিশেষ করে অনার্স লেভেলে পড়ি, আমরা খুব বেশি একটা ফোনে অনলাইনে কাজ করতে সময় দিই না, তারা তো পড়তেই বসি না। এখন ওইভাবে যদি আবার লিখা হয় তাহলে দেখা যাইতেছে অনেক সময় যাবে। এই জন্য একটু দ্রুত হওয়ার জন্য আমি আগে থেকে বোর্ডে লিখে রাখছি, এবং আমি সেখান থেকে খুব দ্রুত সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলুন অতিরিক্ত কথা না বাড়িয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই এখানে যে সাংখ্যিক বিশ্লেষণের ইতিহাসটা জানবো, যে সাংখ্যিক বিশ্লেষণের ইতিহাস। এখন এই বিষয় যদি আমি আলোচনা করি, তাহলে এইখানে কথা বলতে গেলে অনেক কথা, কিন্তু কথা হচ্ছে ইতিহাস সম্পর্কে জানতে গেলে অনেক সময় সাধ্য ব্যাপার। সেটা জানার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনাদের কাছে যে বই আছে সেই বইয়ের সূচিপত্রের প্রথম দিকে আলোচনা করেন। আমি যদি এই বইটা যদি বলি, সেটা হচ্ছে তুহিন প্রকাশনীর বই। সেটার প্রথম অধ্যায় এক চলক বিশিষ্ট সাংখ্যিক সমীকরণের সমাধান, এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। হ্যাঁ, আর আমরা প্রথমত সমীকরণ বলতে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে যেগুলো শিখছি, হ্যাঁ, সেই সমীকরণই কিন্তু এখানে একটু ভিন্ন, সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। হ্যাঁ, তো এখানে যে এই বইটাতে প্রথম পেজে একদম যে সাংখ্যিক বিশ্লেষণের ইতিহাস যেটা আছে, এখান থেকে শুরু করে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠায়, হ্যাঁ, যেটা আমি পড়ছি এই জন্য হয়তো দাগানো দেখা যাইতেছে। যাই হোক, তো এখানে খুব সুন্দর করে গোছানো আছে 2 পৃষ্ঠায়। তো আশা করছি এই 2 পৃষ্ঠা সুন্দর করে মনোযোগ দিয়ে পড়লে ইতিহাস জানা হয়ে যাবে। তারপরে ইতিহাসের তো শেষ নাই, তো যে যেখান থেকে পারেন সেটা চেষ্টা করবেন। এরপরে আমরা যেটা পড়বো সেটা, আচ্ছা ঠিকঠাক কি দেখা যাইতেছে? আচ্ছা, তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে
এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান যেহেতু পড়বো, এখন এক চলক বিশিষ্ট বলতে আমরা কি বুঝি? যে সমীকরণটা হচ্ছে, আচ্ছা আমি এখানে দেখাই যেহেতু একটু গেপ আছে, যে সমীকরণটা যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এই আকারের যত সমীকরণ আছে সেই সমীকরণগুলো হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে এই যে এক চলক বিশিষ্ট সমীকরণ, এই যে f of x is equal to 0 আকারের সমীকরণকে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে লিখে রাখছি। হ্যাঁ, তো এইভাবে মুখের কথা থেকে যারা স্পষ্ট বুঝতে না পারতেছেন, বুঝতে পারবেন আশা করি, তারপরে ওইটার পিডিএফ আছে, হ্যাঁ, যাদের লাগবে তারা নোট করতে পারেন, তাহলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, তারপর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যথা সম্ভব গুছিয়ে লেখার জন্য। আচ্ছা, তাহলে f of x is equal to 0 আকারের সমীকরণকে এক চলক সমীকরণ বলা হয়, যে কথা আমি এটা বললাম। মানে এই কথাগুলো মুখে বলতাম, কিন্তু আমি লিখে রাখছি যেন সহজে বোঝা যায় এটা। তারপর হচ্ছে এই এক চলক বিশিষ্ট সমীকরণটা আবার দুই ধরনের হয়। এই এক চলক বিশিষ্ট সমীকরণটা আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে বীজগণিতীয় সমীকরণ হয়, আর একটা হচ্ছে তুরীয় সমীকরণ হয়। এটা হচ্ছে তুরীয়। আচ্ছা, এখানে দেখাই একটু অপারেট হচ্ছে, এটা হচ্ছে তুরীয় সমীকরণ হয়। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে বীজগণিত আর একটা হচ্ছে তুরীয়। আচ্ছা, এখানে বীজগণিতটা বলার পরে আমরা হয়তোবা সকলে বুঝতে পারছি, কিন্তু তুরীয় বলার পরে একটু হয়তোবা এদিক সেদিক লাগতেছে যে তুরীয় আসলে জিনিসটা কি। আসলে তুরীয় জিনিসটার সাথে আমরা পরিচিত আছি, হ্যাঁ, যেহেতু আমরা পড়াশোনার শেষ পর্যায়ে থার্ড ইয়ারে করি, তারপরেও আমি বলে দিব এখন। হ্যাঁ, তাহলে একটা বীজগণিত এবং তুরীয় হতে পারে। আচ্ছা, তারপর আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন ক্লাস করতাম বা ইউটিউবে ঘাটাঘাটি করতাম, তখন দেখা যাইতেছে ওইখানে ওইভাবে সম্পূর্ণ সবকিছু গুছিয়ে দেওয়া নাই। তাহলে আমি ভাবলাম যে আমি একটু গুছিয়ে দিই। সবগুলা ম্যাথ করে দেওয়া আছে, সবগুলা না, যেগুলা দরকার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ম্যাথ গুলা করে দেওয়া আছে, কিন্তু বেসিক একেবারে এইভাবে লিখে আলোচনা হয়তো বা নাই। তার জন্য আমি একটু চেষ্টা করলাম যে একটু গুছিয়ে আলোচনাটা দিই বা করে রাখি আমার নিজের জন্য। আমি পরবর্তীতে দেখলাম, বা যদি কিছু ছোট ভাই বোনেরা বা সমবয়সীরা যদি কিছু উপকৃত হয়, হ্যাঁ, আমি এখানে কাউকে আসলে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি কাউকে শিখাতে আসছি না। হ্যাঁ, যাই হোক, দেখি আমরা। আচ্ছা, তাহলে এইখানে যদি বলি আমরা যে দেখো, যখন এই ফাংশন অফ এক্স মানে এফ অফ এক্স টা যখন এই আকারে থাকবে, যে এইটা, এটা হচ্ছে কি, যে a0x to the power n প্লাস এর হচ্ছে a1x to the power n minus এর 1 প্লাস a2x to the power n minus এর 2 প্লাস ডট 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 an সংখ্যক পর্যন্ত হয়। তার মানে এই আকারের সমীকরণটা যেটা, হ্যাঁ, তো আমরা বীজগণিতের সমীকরণ এটা তো আমরা জানি যে x স্কয়ার প্লাস এর যে x প্লাস এর 1 বা 2 এই সমীকরণ এটা, হ্যাঁ, বিভিন্ন রকম হতে পারে। তাহলে এখানে হচ্ছে এই যে a0 মানে a0 x to the power n প্লাস এর a1 x to the power n minus এর 1, মানে এখানে সমীকরণটা কিভাবে রূপ পাইতেছে দেখো, এখানে হচ্ছে মানে 0 আর n পাওয়ার থাকবে এটা, আর এখানে যত পাওয়ার থাকবে তার x এর পাওয়ার থেকে তত বাদ যাবে। বুঝছো কিনা? মানে এই অনেরটা x এর পাওয়ার থেকে ঠিক তত বাদ যাবে, যত তোমার পদ্ধতিতে সিরিয়াল আস্তে 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 বাদ যাবে। আচ্ছা, তারপর হচ্ছে এটা গেল বীজগণিতীয় সমীকরণ। বুঝছো কিনা? তারপর হচ্ছে যে তখন এটাকে বীজগণিতীয় সমীকরণ বলা হয়। এরপর আবার যদি, আচ্ছা আমি কালো মার্কাস দিয়ে দেখাই, f of x এর অপর কোন আরেকটা ফাংশন যদি এরকম হয়, যেমন হচ্ছে লগারিদম থাকতে পারে, থাকে না এরকম, লগারিদম থাকে, তারপর হচ্ছে সূচকীয় ফাংশন থাকে, এগুলো তো পরিচিত, তাই না? তারপরে হচ্ছে ত্রিকোণমিতিক থাকে, এই ইত্যাদি এগুলো থাকবে। এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে আগে থেকেই পরিচিত, হয়তো আমরা ওইভাবে জানি না। হ্যাঁ, যেমন হচ্ছে রিক্সাওয়ালা ইউনিভার্সিটি চিনে কিন্তু বিশ্ববিদ্যালয় চিনে না। যাই হোক, তো আমি যদি এটাকে বলি যে লগারিদম, সূচকীয়, ত্রিকোণমিতি, এই যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলা হচ্ছে আমাদের কি বলা হয়, তুরীয় ফাংশন বলা হয়। বুঝছো কিনা? সেই ফাংশন গুলোকে তুরীয় বলা হয়। আচ্ছা, তাহলে আমাদের উদাহরণ দেওয়া যাক, কারণ সবকিছু মুখে বললাম, উদাহরণ ছাড়া তো আসলে ক্লিয়ার হবে না হয়তো। তাহলে আমি যদি বীজগণিতীয় সমীকরণের একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা একটা বীজগণিতীয় সমীকরণ। তারপর আচ্ছা, এখানে একটা কথা বলি আমি, যেটা হচ্ছে আসলে জানার বিষয়, জানি হয়তো সবাই, তারপরে একটু বললাম, এগুলা ছোটবেলার পড়া। সেটা হচ্ছে এখানে আমার লেখা আছে হয়তোবা এরকম যে x স্কয়ার প্লাস এর হচ্ছে x মাইনাস এর 1 ইকুয়াল টু 0। আচ্ছা, আমি যদি এটাকে লিখি যে x স্কয়ার প্লাস এর x মাইনাস এর 1, এটা হচ্ছে একটা বীজগণিতীয় রাশি, যখন সমান দিয়ে কোনো মান দেওয়া থাকবে সেটা হচ্ছে তার সমীকরণ।
বুঝছো কিনা? তাহলে এটা হচ্ছে একটা, এখানে প্রত্যেকটা সমীকরণ হইতে হবে, হ্যাঁ, একটা সমান থাকতে হবে, এখানে কোনো রাশি থাকবে না। কারণ অধ্যায়টার নামই হচ্ছে সমীকরণ, এক চলকের সমীকরণ। দ্বিতীয়টা যেটা আছে যে এক্স কিউব সমান হচ্ছে 2x প্লাস এর 5, এটা একটা। তারপরে আছে কোনটা, যে এক্স স্কোয়ার মাইনাস এর 2 ইজ ইকুয়াল টু 0, এই তিনটা, এগুলো হচ্ছে বীজগণিতীয় সমীকরণ। অন্যদিকে আমি যদি আরেকটা দেখি যে তুরীয় সমীকরণটা আসলে কি, তুরীয় সমীকরণ হচ্ছে এই যে ই টু দি পাওয়ার মাইনাস এর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স, দুই নম্বরটা কি আছে ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1, আর হচ্ছে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে log tan x প্লাস এটা। যাই হোক, এখন আমরা দেখলাম উদাহরণস্বরূপ যে এগুলো হচ্ছে বীজগণিতীয় সমীকরণ, এটা হচ্ছে তুরীয় সমীকরণ যেখানে সূচকীয়, লগারিদম, ত্রিকোণমিতিক এগুলা থাকবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল আমাদের, ক্লিয়ার? বুঝছো কিনা? তারপর হচ্ছে যদি f of x is equal to 0, মানে এক চলকের সমীকরণটি, এবং এখানে যদি হিসাব করা হয় যে এরকম যে f of x is equal to 0 ধরা হয়, আচ্ছা এটা আমি একটু শেষ করি, f of x is equal to 0 ধরা হয়, তবে এখানে x এর মানটা x is equal to a কে সমীকরণটির মূল বলা হয়। যেমন এখানে হচ্ছে f of x থাকবে, তারপর যে একটা সমীকরণ থাকে না, তারপর এখানে f of 2 বসায় ওই সমীকরণে মান বসায় দিই না, তাহলে এই যা বসাইছি এখানে, যা বসানোর পরে এই টুটা হচ্ছে এই সমীকরণের মূল। ঠিক একই ভাবে এইখানে এই x এর জায়গায় আমরা যদি x বসাই, তাহলে x সমান এটা হচ্ছে ওই সমীকরণের মূল বা বীজ বলা হয়। হ্যাঁ, যেমন আমরা 9 10 এ হয়তো এরকম করে আসছি যে মানে ফাংশন, সেট ফাংশন করে আসছি না, যে f of x is equal to হচ্ছে কত, x স্কয়ার প্লাস এর হচ্ছে 3x প্লাস এর 5, এটা তাহলে হলে, হ্যাঁ, f of 2 সমান কত কত এটা, তাহলে f of 2 বসাবো, মানে x এর জায়গায় 2 বসাচ্ছি, এবং এইখানে যত যত জায়গায় x আছে সেই জায়গায় আমরা 2 বসাবো, তাহলে হচ্ছে 2 তারপরে স্কয়ার প্লাস এর 3 ইনটু 2 প্লাস এর হচ্ছে 5, এটা তারপর কত 4 প্লাস এর 6 প্লাস এর 5, এটা তারপর কত 15। বুঝছো কিনা? এই আলোচনাটা এটাই বলছে। তাহলে এখানে এই যে 2 বসাইছি, এখানে a বসাইছি, তাহলে এই এটা হচ্ছে তার সমীকরণের মূল বা বীজ। আচ্ছা, তাহলে এখানে দেখেন আবার যদি y is equal to function of x এর লেখচিত্রে x অক্ষকে, হ্যাঁ, x is equal to a বিন্দুতে ছেদ করে, তবে x is equal to a একটা f of x is equal to 0 সমীকরণের মূল। এখন এই জিনিসটা কি, এটা কেন 0 সমীকরণের মূল, এটা যদি আমি একটু এইভাবে বলি, যেমন হচ্ছে y is equal to f of x, তার মানে ফাংশনের, মানে যে এই ফাংশনটা হচ্ছে y এর মান। এখন যদি এখানে y is equal to f of a দিই, তাহলে এই ফাংশনটা হচ্ছে তার y এর মান। এখন মানে এই x এর জায়গায় a বসাইলাম, তাহলে y is equal to হচ্ছে x এর জায়গায় যদি আমি কি বসাই 5 6 মানে ইচ্ছা মতো যাই কিছু বসাই না কেন, এই সবটাই হচ্ছে কি তার y এর মান, এই জিনিসটাই বলছে এখানে। হ্যাঁ, তাহলে সেট করে x ইকুয়াল টু বিন্দুতে ফাংশন আছে ইকুয়াল টু এই সমীকরণটার মূল, এটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তারপরে আমরা এইটা এই পর্যন্তই শেষ। তাহলে এইখানে আলোচনার মূল জিনিস বা এইখানে জানার মূল জিনিস হচ্ছে একমাত্র দুইটা জিনিস। একটা হচ্ছে সমীকরণ, এক চলকীয় সমীকরণ হচ্ছে f of x is equal to 0, আর একটা সমীকরণ হচ্ছে একটা সমীকরণ, আর একটা জিনিস হচ্ছে কি যে বীজগণিতীয় সমীকরণ, আর একটা হচ্ছে তুরীয় সমীকরণ, এই দুটো ভাগে ভাগ করা হয়। তাহলে এখানে আমরা এটা জানলাম, এটা মোরাল অফ দ্য স্টোরি। হ্যাঁ, এগুলো তো পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলো ছাড়া আসলে সমাধান করা সম্ভব না। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পুনরাবৃত্তি পদ্ধতি। এখানেই দেখবো আমরা পড়বো হচ্ছে কি পুনরাবৃত্তি পদ্ধতি। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি, এই কর্নারের লেখাটা হয়তো একটু রাইটিং এর জন্য বোঝা যাইতেছে না বা দেখা যাইতেছে না, তারা একটু ক্লাসগুলো ভালো করে মনোযোগ সহকারে পড়ো। দেখেন, আমি একদম প্রত্যেকটা লাইনে যা লিখছি তা আমি সাথে সাথে বলে দিতেছি, সুতরাং এখানে যেগুলো একটু দেখা যাইতেছে না, এগুলো একটু ক্লাসগুলো মনোযোগ সহকারে করলেই এখান থেকে দেখা যাবে। বুঝছেন কিনা? আচ্ছা, তাইলে এইখানে দেখবেন পুনরাবৃত্তি পদ্ধতি। পুনরাবৃত্তি বলতে আমরা সাধারণত কি বুঝি, যেটা বারবার বারবার হয় সেটাকে আমরা পুনরাবৃত্তি বলি, তাই না? তারপরে আমরা এখানে দেখবো আমাদের সাংখ্যিক বিশ্লেষণের ভাষায় কি লেখা আছে সেটা দেখবো, যে একই প্রক্রিয়ায় বারবার অনুসরণ করে ক্রমান্বয়ে অধিক সঠিক আকারের মূল নির্ণয়ের পদ্ধতিকে পুনরাবৃত্তি পদ্ধতি বলে। মানে হচ্ছে বারবার আবার সঠিক হোক, আবার যেমন একটা জিনিস আলোচনা করলাম, এটা যত বেশি আলোচনা করব
তত বেশি ক্লিয়ার হবে, একটা মান যত বেশি বার প্র্যাকটিস করবো তত বেশি ক্লিয়ার হবে। তো সবকিছু যেটা বারবার আসতেছে ওই সঠিকের আশায়, সেটাকে বলে হচ্ছে পুনরাবৃত্তি পদ্ধতি। তাহলে পুনরাবৃত্তি পদ্ধতিতে প্রথমে সাধারণ কোন পদ্ধতিতে মূলের একটি আদি সমাধান নির্ণয় করা হয়, মানে সর্বপ্রথম যে সমাধানটা নির্ণয় করা হয় সেটা হচ্ছে তার আদি সমাধান। তারপরে হচ্ছে এই আদি আসন্ন মান, মানে এটাকে আবার বলা হয়, এটা আবার আদি আসন্ন মান বলা হয়, যেটা হচ্ছে x0 দ্বারা প্রকাশ করে। মানে এই আদি আসন্ন মানটাকে হচ্ছে x0 দ্বারা প্রকাশ করে, তার পরবর্তীতে হচ্ছে x1, তারপর হচ্ছে x2 ডট ডট ডট, এভাবে x1 সংখ্যক পর্যন্ত তারা বের করে বা বের হয়। যেমন এখানে বলে ফেলছি, আচ্ছা এই জন্য আগে বলি না, x0 ব্যবহার করে পরবর্তী আসন্ন মান x1, তারপর হচ্ছে ক্রমান্বয়ে x2 x3 ডট 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 xn পর্যন্ত নির্ণয় করা যায়। আচ্ছা, তাহলে গেল এটাই পর্যন্ত। তারপর এইখানে যদি আমরা আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে আচ্ছা এখানে এটা আমি বলে ফেলি যে এই পদ্ধতিতে প্রত্যেক ধাপে মানসমূহ ক্রমান্বয়ে সঠিক মূলের দিকে অগ্রসর হয় বলে একে অভিসারী পদ্ধতি বলে। যে অভিসারী পদ্ধতি কাকে বলে, যে এই পুনরাবৃত্তি পদ্ধতিতে যে প্রত্যেক ধাপে মানসমূহ তার মূলের দিকে অগ্রসর হয় বলে সেটা কি হয়, যে তাকে অভিসারী পদ্ধতি বলে। এটা একটা সংজ্ঞা, এরকম প্রশ্ন আসতে পারে কিন্তু। আচ্ছা যাক, তারপরে এখানের যে আলোচনার আরেকটা বিষয়, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা যেমন ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণীতে শিখছি প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি শিখছি না, এগুলা বজ্র গুণন ইত্যাদি। তো এইখানে আমরা এইটাও এই সমীকরণ গুলাই কিন্তু এখানে আরেকটু ভিন্ন এতে শিখবো, আরেকটু স্ট্যান্ডার্ড মানে, যেহেতু বড় হয়েছি আমরা, তো আমরা একটু কঠিন মানগুলা শিখবো, আমরা একটু বড় কিছু শিখবো, তাই না? তাহলে এখানে আমরা 4টা পদ্ধতি শিখবো। সমীকরণ সমাধানের আমরা 4টা পদ্ধতি, এই যে প্রতিস্থাপন, বজ্র গুণন, অপনয়ন, এগুলো আমরা ছোটবেলা শিখছি। এগুলো হচ্ছে বাল্যকালের বন্ধু। এখন হচ্ছে একেবারে পার্মানেন্ট সঙ্গী হিসাবে আমরা এই 4টা শিখবো। এই 4টা পদ্ধতি শিখলে আমাদের এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আমাদের টোটাল শেখা হয়ে যাবে এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের, এবং এখান থেকে একটা প্রশ্ন কিন্তু থাকে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি পড়ি আমরা, প্রথম পদ্ধতিটা হচ্ছে দ্বিবিভক্তি পদ্ধতি, যেটা বাইসেকশন মেথড। এটা ইংরেজি হচ্ছে বাইসেকশন মেথড, যাকে ইংরেজি বোঝানোর জন্য পড়ানো, আমি লিখে রাখছি আর কি। দ্বিবিভক্তি পদ্ধতি হচ্ছে ধরি দুইটা পদকে আমরা দুইটা ভাগ করবো, এটা হচ্ছে দ্বিবিভক্তি। বিভক্তি মানে কি, আলাদাকরণ করা, আর দ্বি মানে দুই, এটা। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে বলি, আমরা জাস্ট খালি নামগুলা বলি। যে একটা হচ্ছে দ্বিবিভক্তি পদ্ধতি, আরেকটা হচ্ছে ফলস পজিশন পদ্ধতি, আরেকটা হচ্ছে নিউটন রেফসন পদ্ধতি, সর্বশেষ হচ্ছে স্থির বিন্দু পুনরাবৃত্তি পদ্ধতি। বুঝছেন কিনা? তো যাই হোক, আমরা সবকিছুই আলোচনা করব আস্তে ধীরে। আর আমি একটি ক্লাসে সকল অঙ্ক দেওয়ার সময় সুযোগ আসলে হয় না, কারণ যেহেতু সারাদিন ব্যাচ থাকে, তাছাড়া নিজের স্টুডেন্ট, নিজের পড়াশোনা সবকিছু মিলিয়ে একটানা 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি টুকটাক এভাবে আস্তে আস্তে ছোট ছোট ক্লিপে আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তবে যারা গোছানো ক্লাস চায়, আমাদের ফেসবুক গ্রুপে, আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাসগুলোর লিংক একেবারে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তো যাদের প্রয়োজন, যাদের দরকার, তারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন। আমরা পরবর্তী ক্লাসে সুন্দর করে শুরু থেকে আলোচনা করব। এটা পরবর্তী থেকে একদম আমরা আলোচনা প্রত্যেকটা পদ্ধতির জন্য একেবারে আলাদাভাবে আমরা আলোচনা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা।